যেটা আমার দৃঢ় বিশ্বাস যে অরাজনৈতিক বলে কিছু হয় না। দেয়ার ইজ নাথিং অ্যাপলিটিক্যাল ইন দ্য ওয়ার্ল্ড। সব কিছুই রাজনৈতিক। আমরা কি খাচ্ছি, কি পড়ছি, কতটা কি জানছি, কতটা আমাদের বোধবুদ্ধি রয়েছে, সবই রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিছু মানুষ থাকে যারা এর বিরুদ্ধে যাওয়ার প্রবণতা রাখে এবং এর বিরুদ্ধে যাওয়ার মতো সব রকম চর্চা তারা করেন। তারা প্রতি মুহূর্তে রাষ্ট্রকে প্রশ্ন করেন, যা রাষ্ট্রভাবনা রয়েছে, রাষ্ট্রের যা শোষণ রয়েছে তার বিরুদ্ধে তারা কখনো মাথা নত করতে শেখেননি। এবং তার জন্য রাষ্ট্রের শোষণ বা তার জন্য রাষ্ট্রের অত্যাচার, তার জন্য রাষ্ট্রের দমনপীড়ন, সেটা তাদের উপর বরাবরই নেমে আসে, বিভিন্নভাবে আসে, বিভিন্ন দিক থেকে আসে, পরিবারের দিক দিয়েও আসতে পারে। এবং যেটা আমাদের রাজ্যে, আমি জানি না আমার রাজ্য আমি আর কতদিন এই ব্যাপারটাকে ভাববো। আমি ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গকে আমার রাজ্য ভাবি না। নবরণ বলেছিলেন যে আমি একটা ইতরের দেশে জন্মেছি। আমারও সেরকমই মনে হয় যে মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই রাষ্ট্রবিরোধী চিন্তাভাবনা পোষণ করলে রাষ্ট্রের দমনপীড়ন তো নেমে আসবে, সেটা বিভিন্নভাবে আসে, যেটা বললাম। তারই একটা আমাদের রাজ্যে একটা ন্যাক্কারজনক পাশবিক বর্বরচিত, কত ধরনের তুমি অ্যাডজেক্টিভ দেবে, কী বিশেষণ দেবে, কোনোভাবেই এই ঘটনাকে ভাষাতে বলতে পারাটা সম্ভব নয়। সেটা হয়েছে এই কারণেই যে ভিকটিম তিনি রাষ্ট্রের বিরুদ্ধে গেছিলেন। তিনি রাষ্ট্রের যা ষড়যন্ত্র তার বিরোধিতা করেছিলেন। তিনি বরাবরই তার বিরোধিতা করে এসছেন। তাই জন্য তাকে বিভিন্নভাবে একটা অডিও ক্লিপ আপনারা যদি শোনেন তাহলে জানতে পারবেন। এবার প্রশ্ন করতেই পারেন কিছু শাসক দলের চটিচাটা লোকজন যে এই অডিও ক্লিপের কতটা সত্যতা আছে। দেখুন, সত্যতা আইনগতভাবে তো প্রমাণিত হয়নি এখনও। তবে মানুষের মধ্যে যদি সামান্য বোধবুদ্ধি থাকে, মানুষ যদি বিক্রি না হয়ে যায়, যেটা বেশিরভাগ মানুষই হয়ে গেছে, তো তারা বুঝতে পারবে যে এই অডিও ক্লিপে যে মহিলা যিনি কথা বলছেন তিনি কতটা সত্যি কথা বলছেন। যে ভিকটিম সে সমস্ত রকমের বিরোধিতার, সমস্ত রকমের যে ষড়যন্ত্রমূলক ঘটনাগুলো ঘটছে সেটার বিরুদ্ধে গেছিলেন। তাই জন্যই তার উপরে এইরকম একটা দুর্ঘটনা, কি বলবো, কোন ভাষা প্রয়োগ করবো আমি জানি না। আমার কাছে কোনো শব্দ বা ভাষা নেই। আমার মনে হয় না এই মুহূর্তে কোনো কবিতা, কোনো গান, কোনো রকম কোনো কিছু মাধ্যমে আমরা এটা প্রকাশ করতে পারি যে আমরা মনে মনে কতটা ঘেন্না, লজ্জা, ভয় এবং আক্রোশের মধ্যে আছি। আমরা ভীষণভাবে একটা অবদমিত ক্ষোভ নিয়ে বাঁচছি যে যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত। আচ্ছা, এবার এই ঘটনার সঙ্গে জড়িত যারা, সেটা কি বলবো, শাসক দলের অবশ্যই, আমি আবারও বলছি, রাজনীতির রং টেনে আনবেন না বা রাজনীতি টেনে আনবেন না, এর থেকে মূর্খামি বা ভণ্ডামি আর কোনো কথা হয় না। রাজনীতির বাইরে কিছু না। প্রত্যেকটা মৃত্যু যেগুলো হত্যা, সেখানে রাজনীতি জড়িত। সেটা আনিস খানের মৃত্যু হোক বা সুদীপ্ত গুপ্তর মৃত্যু হোক বা যিনি এইভাবে চলে গেলেন তার মৃত্যু হোক, প্রত্যেকটা মৃত্যু রাজনৈতিক। রাজনীতিকে তো টেনে আনতেই হবে। এই যে শাসক দলের একটা লোককে, একজন অমানুষকে বসিয়ে রেখে, প্রিন্সিপাল করে রেখে দিনের পর দিন যে ঘটনাগুলো ঘটছিল, যে র্যাকেটগুলো চলছিল, তার বিরোধিতা করার জন্য তো এটা হয়েছে। এখন আমাদের কীরকম একটা ব্যাপার দেখুন, ধর্ষণ, সেটা
ওনার সাথে হয়েছে, বাকি পশ্চিমবঙ্গের মানুষদের সাথে হয়নি? প্রতিদিন ধর্ষিত হচ্ছেন না কি না? কে কে সব থেকে বেশি বড় ধর্ষক? কে? প্রজন্মের পর প্রজন্মকে পঙ্গু করে দিয়ে, প্রজন্মের পর প্রজন্মকে পঙ্গু করে দিয়ে কিছুমাত্র টাকার বিনিময়ে তাদেরকে ভোট কিনে নেওয়া, তারাও ধর্ষিত হতে চায়। যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। আমার মূল জায়গাটা আমি কি বলতে চেয়েছি আমি জানি না। মানে আমি হঠাৎ করেই আমার মনে হলো আমার কিছু কথা বলা দরকার। রাষ্ট্রের বিরোধিতা করলে এরকম ঘটনা ঘটে, এবং তারপরেও আমাদের মধ্যে কিছু বোকারা থাকে, কিছু সাহসী বোকারা থাকে, যারা মেরুদণ্ড বিক্রি করতে পারে না, তাই জন্য তাদের মেরুদণ্ডটা ভেঙে ঘুরিয়ে দিয়ে তাদেরকে হত্যা করা হয়। জাস্টিস হবে কি না এটা খুবই বিতর্কের বিষয়। আর একদিন পথে নেমে, অবশ্যই আমি এটাকে শ্রদ্ধা করি, আমি মন থেকে আগে থেকে বলে রাখছি, যারা নেমেছেন, যারা গেছেন, যারা মোমবাতি মিছিলে হেঁটেছেন, প্রতিবাদের মিছিলে নিজেদের জায়গা করেছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। কিন্তু শুধু একদিন নামলে হবে না। যতক্ষণ না মুখ্যমন্ত্রী, এখনও তাকে আমি মুখ্যমন্ত্রী বলছি, তার প্রতি আমার বিন্দুমাত্র কোনো সম্মান নেই, সম্মানের যোগ্য উনি নন। সবথেকে বড় ধর্ষক যদি কেউ হয়ে থাকেন সেটা উনি। তো যতক্ষণ না পর্যন্ত তিনি রিজাইন না করছেন, ততক্ষণ পর্যন্ত কখনো না কখনো সময় করে নিজেদেরকে অর্গানাইজ করে এটা কন্টিনিউ যদি করা হয়, আমি জানি না হবে কি না, তবে হয়তো শাসকের গদি টলমল করবে। হীরক রাজার দেশে তো শুধু আমরা দেখে গেলে হবে না, তাকে তো বাস্তবে প্রয়োগ করতে হবে। এক একজন মানুষের এক এক দিনে সময় হতে পারে, কারোর সময় নাও হতে পারে। যে কেউ যে কোনোভাবে, যে কোনো দিক দিয়ে প্রোটেস্টটা করুন, যে কোনোভাবে, যে কোনো ফর্মে। কিন্তু কবিতা গান লিখে নয়, কবিতা গানে কিছু হবে না, কবিতা কেউ পড়েও দেখবে না। গান, মানুষের মনে এগুলো স্টে করে না এখন। একটা নারীদের মতো ঘটনা না ঘটলে, আনিস খানের সময় আমার মনে আছে প্রতিবাদ প্রতিরোধ অনেক হয়েছিল, সুজিত গুপ্তর সময় হয়েছিল, মইনুল মির্জার সময় হয়েছিল, কিন্তু সেগুলো কন্টিনিউটি থাকেনি। কন্টিনিউটি থাকাটা মনে হয় আমার দরকার। কন্টিনিউটি যদি রাখতে পারা যায়, আমরা নাগরিক হিসেবে যদি, এখনও নাগরিক বলছি, নাগরিক হিসেবে যদি কন্টিনিউটি রাখতে পারি, তাহলে আরজি করের ঘটনাটার একটা জায়গায় যেতে পারে, একটা কোথাও আসতে পারে। সেটা অডিও ক্লিপটা শোনার পর থেকে তো সুস্থ মানুষ যারা আছেন তারা সুস্থ থাকতে পারবেন না। সুস্থ যদি, মানে মানসিকভাবে সুস্থ থাকার মতো জিনিস নয়। এমনিতেই যে যখন আমরা এই ঘটনাটা সম্পর্কে জেনেছি, তখনই মানসিক যে শান্তি সেটা ভেঙে বিঘ্নিত হয়েছে, এবং সেটা স্বাভাবিক। কিন্তু আরও ডিটেলে যখন জিনিসগুলো জানা যাচ্ছে, তখন ঘেন্নাটা এবং আক্রোশটা বড্ড বেশি ডমিনেট করছে দুঃখের উপরে। অতএব এই জিনিসটাকে, এই রাগটাকে উদযাপন করা হোক, সেলিব্রেট করা হোক রাগটাকে, এবং সেই সেলিব্রেশনের রেজাল্ট হিসেবে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ যদি হয়ে থাকে, এটা একটা, আমার প্রচণ্ড সন্দেহ আছে হবে কিনা, হবে না হয়তো, কিন্তু নাগরিক হিসেবে যদি আমরা প্রোটেস্টটা চালিয়ে যাই, তাহলে কিছু তো হতে পারে। আমরা খুব বেশি পেসিমিস্টিক হওয়ার প্রয়োজন নেই, কিছুটা অপটিমিস্টিক চিন্তাভাবনা আমাদের মধ্যে থাকুক। যদিও এটা পেসিমিস্টিক হওয়ারই, পেসিমিজমই আমাদেরকে গ্রাস করে নিচ্ছে, তবুও লড়াইটা চালাতে হবে। যে কেউ যে কোনো ফর্মে, যে কোনোভাবে লড়াইটা চালান, এবং
বিচারটা যেন হয়, এটুকুই দাবি রাখি। পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে এখনও যদি ভাবছি, তাই জন্য আমি লজ্জিত এবং আর কি বলবো, কিছু বলার নেই। কন্টিনিউ হোক প্রতিরোধ প্রতিবাদ, এটুকুই।